হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের ডাব্লিউ.বি. ইয়েটসের লেখা একটি অসাধারণ সুন্দর কবিতা দ্য সেকেন্ড কামিং নিয়ে আলোচনা করব। ইতিমধ্যেই ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের যে সমস্ত প্রোজগুলি রয়েছে, যেমন অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ, অমরনাথ, এবং যে সমস্ত পোয়েট্রিগুলি রয়েছে, যেমন কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, দ্য বেঙ্গল সেলার্স ইত্যাদি নিয়ে আলোচনা করে দিয়েছি। তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলি দেখে নিতে পারো। প্রথমে আমরা কবি ডাব্লিউ.বি. ইয়েটস সম্পর্কে কিছু কথা জেনে নিই। ডাব্লিউ.বি. ইয়েটস ছিলেন একজন বিখ্যাত আইরিশ কবি এবং নাট্যকার, যিনি সাহিত্যে অসামান্য অবদান রাখার জন্য 1923 সালে নোবেল পুরস্কার লাভ করেছিলেন। তিনি 1865 সালের 13 জুন আয়ারল্যান্ডের ডাবলিনে জন্মগ্রহণ করেছিলেন। তার রচিত বিখ্যাত কাব্যগ্রন্থগুলি হল দ্য ওয়ান্ডারিংস অফ ওয়েসিন অ্যান্ড আদার পোয়েমস, দ্য উইন্ড অ্যামং দ্য রেডস, ইন দ্য সেভেন উডস, রেসপন্সিবিলিটিস, পোয়েমস অ্যান্ড এ প্লে, মাইকেল রবার্টিস অ্যান্ড দ্য ডান্সার, দ্য টাওয়ার, দ্য উইন্ডিং স্টেয়ার্স ইত্যাদি। 1922 সাল থেকে 1928 সাল পর্যন্ত স্বাধীন আয়ারল্যান্ডের একজন সেনেটরের দায়িত্বও তিনি পালন করেছিলেন। 1939 সালে এই মহান কবি পরলোক গমন করেন। এই প্রসঙ্গে বলে রাখি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ রচনা করেছিলেন এবং তার ইংরাজি অনুবাদ দ্য সং অফারিংসের জন্য তিনি 1913 সালে নোবেল পুরস্কার লাভ করেছিলেন, সেই সং অফারিংস কাব্যগ্রন্থের প্রিফেস বা ভূমিকা লিখেছিলেন কিন্তু আমাদের ডাব্লিউ.বি. ইয়েটস। আমাদের আজকের কবিতা দ্য সেকেন্ড কামিং কবিতাটি ডাব্লিউ.বি. ইয়েটসের রচনা করেছিলেন 1919 সালে প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে, এবং এই কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল 1920 সালের নভেম্বর মাসে দ্য ডায়াল পত্রিকায়, এবং পরবর্তীকালে তার নিজের কবিতা সংকলন মাইকেল রবার্টিস অ্যান্ড দ্য ডান্সার এই কাব্যগ্রন্থে 1921 সালে এই কবিতাটি পুনরায় প্রকাশিত হয়েছিল। 1914 সাল থেকে 1918 সাল পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধের যে ভয়াবহতা এবং 1916 সালের এপ্রিল মাসের ইস্টার রাইজিং বিদ্রোহ এবং 1919 সালের জানুয়ারি মাসের আয়ারল্যান্ডের যে স্বাধীনতা যুদ্ধ, এই সমস্ত যুদ্ধের ভয়াবহতা এবং নৃশংসতা প্রকাশ পেয়েছে দ্য সেকেন্ড কামিং কবিতায়। তিনি কবিতাটির অনুপ্রেরণা নিয়েছিলেন বাইবেলের নিউ টেস্টামেন্টের দ্য বুক অব রেভেলেশন থেকে। কবি মনে করেছেন যে পৃথিবীটা পাপে পরিপূর্ণ হয়ে গিয়েছে, চারিদিকে শুধু হিংসা আর হত্যালীলা চলছে। তাই এই পৃথিবীতে যীশুখ্রিস্টের আবার আগমন ঘটবে এবং সব কিছুর তিনি অবসান ঘটাবেন এবং আবার শান্তি স্থাপন করবেন। তাই এই কবিতার নাম দ্য সেকেন্ড কামিং, অর্থাৎ দ্বিতীয় আগমন, যদিও কবিতাটির প্রথমে নাম ছিল দ্য সেকেন্ড বার্থ। এখন আমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, এটা যদি দ্বিতীয় আগমন হয় তাহলে প্রথম আগমন কোনটা ছিল? প্রথম আগমন হয়েছিল আজ থেকে প্রায় 2000 বছর আগে, যখন যীশুখ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন। তখন পৃথিবীটা পাপে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। এখানে বাইবেলের একটা গল্প তোমাদের বলে রাখি। পৃথিবীতে প্রথমে পাপ বলে কিছু ছিল না। ঈশ্বর এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন এবং এই সুন্দর পৃথিবী এবং এই পৃথিবীর মধ্যে তিনি গার্ডেন অফ ইডেন তৈরি করেছিলেন, এবং তার শ্রেষ্ঠ সৃষ্টি একটি মানুষ তৈরি করেন যার নাম ছিল অ্যাডাম। অ্যাডাম সেই গার্ডেন অফ ইডেনে নিজের ইচ্ছা মতো ঘুরে বেড়াতো, যা খুশি খেত, তার কোনো নিষেধ ছিল না। ঈশ্বর শুধু তাকে একটা জিনিস থেকে বিরত থাকতে বলেছিলেন, ওই বাগানে একটি জ্ঞান বৃক্ষ ছিল। ঈশ্বর তাকে ওই জ্ঞান বৃক্ষের ফল খেতে নিষেধ করেছিলেন। অ্যাডাম ঈশ্বরের কথা মেনে চলত। তারপর অ্যাডাম যখন নিঃসঙ্গতা অনুভব করল, তখন অ্যাডামের বুকের হাড় দিয়ে ঈশ্বর সৃষ্টি করলেন ইভকে, যিনি ছিলেন পৃথিবীর প্রথম মানবী। একদিন ওই বাগানে স্যাটান বা শয়তান উপস্থিত হলেন অজগরের রূপ ধরে, এবং তিনি ইভকে প্রলুব্ধ করলেন ওই ফল খাওয়ার জন্য। স্যাটান ইভকে বোঝালেন, হয়তো ভগবান ওই ফল খেতে তাদের নিষেধ করেছে, কারণ ওই ফল খেলে যদি তারা ভগবানের মতো বেশি শক্তিশালী হয়ে যায়। ইভ লোভের বশবর্তী হয়ে অ্যাডামকে ওই ফল খাওয়ার জন্য প্ররোচিত করে, এবং ঈশ্বরের কথা অমান্য করে তারা ওই জ্ঞান বৃক্ষের ফল খায়। এটা ছিল পৃথিবীর প্রথম পাপ, এবং এই পাপের শাস্তি হিসেবে ঈশ্বর তাদেরকে ওই সুন্দর বাগান থেকে বের করে দিয়েছিলেন। এরপর ধীরে ধীরে পৃথিবী পাপে পরিপূর্ণ হয়ে যায়। হিংসা, ঘৃণা, বিদ্বেষ চারিদিকে ছড়িয়ে পড়ে,
এবং এর প্রায় 2000 বছর পর যীশুখ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন এই পৃথিবীকে পাপ মুক্ত করার জন্য। এটাই হলো ফার্স্ট কামিং। এরপর আরও 2000 বছর ধরে খ্রিশ্চিয়ান এরা বা খ্রিস্টের যুগ চলে, এবং যুগে যুগে পৃথিবীর পাপের ঘরা যখনই পরিপূর্ণ হবে তখনই ভগবান নতুন অবতারে জন্মগ্রহণ করবেন এই পৃথিবীর সমস্ত পাপ দূর করে আবার শান্তি স্থাপনের জন্য। এখন আমরা কবিতার লাইন বাই লাইন অ্যানালিসিস করব। টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং জায়ার। টার্নিং অ্যান্ড টার্নিং মানে কি? গোল গোল করে ঘুরছে। ইন দ্য ওয়াইডেনিং জায়ার, ওয়াইড মানে কি? ওয়াইড মানে বিস্তৃত বা চওড়া। তার ভার্ব ফর্ম হলো ওয়াইডেন, এবং তার সঙ্গে আইএনজি যোগ করে এটাকে পার্টিসিপেল হিসেবে এই লাইনে ব্যবহার করা হয়েছে। আর জায়ার মানে কি? জায়ার মানে হলো বলয়, একটা স্পাইরাল। ঠিক আছে? দ্য ফ্যালকন ক্যানট হিয়ার দ্য ফ্যালকনার। ফ্যালকন মানে কি? ফ্যালকন মানে বাজ পাখি। ক্যান নট হিয়ার মানে সে শুনতে পাচ্ছে না। কাকে? দ্য ফ্যালকনার, অর্থাৎ বাজ পাখির মালিককে। তো দেখো এইখানে কিন্তু এই লাইনের মধ্যে ডাব্লিউ.বি. ইয়েটস একটা স্ট্রং মেটাফোর ইউজ করেছে। ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার, অর্থাৎ বাজ পাখি তার মালিককে শুনতে পাচ্ছে না। এই বাজ পাখিটা কিন্তু আমাদের মানব জাতিকে ইন্ডিকেট করছে। ঠিক আছে? আর ফ্যালকনার মানে কি? ফ্যালকনার মানে হচ্ছে দ্য অলমাইটি গড, সর্বশক্তিমান ঈশ্বর। অর্থাৎ ঈশ্বর তো সব কিছুর নিয়ন্ত্রক, তিনি সব কিছুকে নিয়ন্ত্রণ করছেন। সেখানে ফ্যালকনার যেমনভাবে বাজ পাখিকে নিয়ন্ত্রণ করেন, ঈশ্বর বা দ্য অলমাইটি গড তিনি কিন্তু আমাদের সবাইকে নিয়ন্ত্রণ করছেন। কিন্তু ধীরে ধীরে এমন একটা মডার্ন এজে আমরা চলে এসেছি যখন বাজ পাখি যেমন তার মালিকের কথা শুনছে না, ঠিক সেই রকমই মানব জাতি কিন্তু আর ঈশ্বরের কথা শুনছে না, তাদের থেকে নিজেদের দূরত্বটা ধীরে ধীরে বাড়িয়ে নিচ্ছে। ঠিক আছে? এই যে টার্নিং অ্যান্ড টার্নিং, দেখো এই লাইনের মধ্যেও কিন্তু একটা ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে। সেটা কি? সেটা হলো রিপিটেশন। দেখো একটা লাইনের মধ্যে যদি একটা ওয়ার্ড বারবার রিপিট হতে থাকে তাহলে সেটাকে আমরা বলতে পারি রিপিটেশন। ঠিক আছে? আবার দেখো এই রিপিটেশনের মধ্যে এটার আবার সাব ক্যাটাগরি একটা রয়েছে, ডায়াগপ। কখন রিপিটেশনটাকে আমরা ডায়াগপ বলবো? যখন এই দুটো শব্দের মাঝখানে কোনো একটা ছোট্ট শব্দ দিয়ে দুটোকে সেপারেট করে দেওয়া হবে। যেমন এখানে দেখো অ্যান্ড শব্দটা দিয়ে টার্নিং অ্যান্ড টার্নিং কথাটাকে সেপারেট করে দেওয়া হয়েছে। আর দ্বিতীয় লাইনে তাহলে কি ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে? এই যে ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার, এটা কিন্তু মেটাফোর ইউজ করা হয়েছে। ঠিক আছে? আবার দেখো ফ্যালকন এবং ফ্যালকনার এটাও কিন্তু একটা ফিগার অফ স্পিচ, এটাকে বলা হয় পলিপটোটন। পলিপটোটন কখন হবে? যখন একটা রুট ওয়ার্ড সেখান থেকে একটা অন্য শব্দ, একই রকমের একটা শব্দ দেখতে আর কি, সেটা আমরা ইউজ করব এবং সেই একই লাইনের মধ্যে ব্যবহার করব। যেমন দেখুন ফ্যালকন থেকে ফ্যালকনার এসছে। ঠিক আছে? রুট ওয়ার্ড ফ্যালকন, সেখান থেকে তৈরি হয়েছে ফ্যালকনার, এটাকে আমরা বলবো পলিপটোটন। আবার যেমন দেখো চুজ, সেখান থেকে এসছে চুজার। আবার বিয়ার, সেখান থেকে এসছে বিয়ারার। তাহলে একটা রুট ওয়ার্ড সেখান থেকে যখন আরও একটা একই রকম একই গোত্রীয় শব্দ তৈরি হবে সেটাকে বলা হবে পলিপটোটন। ঠিক আছে? চলে এসো থার্ড লাইনে। থিংস ফল অ্যাপার্ট, চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দ্য সেন্টার ক্যানট হোল্ড, সেন্টার মানে কি? কেন্দ্র। ক্যানট হোল্ড মানে কি? কোনো কিছুকে ধরে রাখতে পারছে না। মেয়ার অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড, শুধুমাত্র নৈরাজ্য। অ্যানার্কি মানে কি? নৈরাজ্য বা অরাজকতা। আর মেয়ার মানে শুধুমাত্র। তাহলে শুধুমাত্র অরাজকতা ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড। এখানে লুজ মানে অ্যাকচুয়ালি আলগা হয়ে যাওয়া। আমরা লুজড আপন বলতে এখানে বলবো যে স্প্রেড হয়ে যাওয়া, ছড়িয়ে যাওয়া। মানে সমস্ত বিশ্বে শুধুমাত্র নৈরাজ্য ছড়িয়ে পড়েছে। আমরা জানি কি এই যে কবিতাটা সেটা লেখা হয়েছে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে। 1914 থেকে 1918 সাল পর্যন্ত এই টাইম পিরিয়ডটাতে কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার চলেছিল। সেই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের যে বিভৎসতা, যে ভয়াবহতা, সেটা কবি আমাদের এই সেকেন্ড কামিং কবিতার মধ্যে কিন্তু তুলে ধরেছে। ঠিক আছে? তো তিনি কি বলছেন? প্রথম বিশ্বযুদ্ধের পরে চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, একটা নৈরাজ্য বিরাজ করছে সমস্ত জায়গাতে। সেন্টার মানে কেন্দ্র, সে আর কোনো কিছুকে ধরে রাখতে পারছে না। আমরা যদি এটা সিম্বল হিসেবেও দেখি তাহলে সেন্টার বলতে কে? দ্য অলমাইটি গডকে বোঝানো যেতে পারে। ঠিক আছে? তিনি কি করছেন? তিনি সব কিছু ধরে রেখেছিলেন, নিজের নিয়ন্ত্রণের মধ্যে রেখেছেন, কিন্তু ধীরে ধীরে দেখা যাচ্ছে যে তার হাত থেকে সমস্ত নিয়ন্ত্রণটা চলে যাচ্ছে। ঠিক আছে? এবং মানুষ আর ভগবানের কথা বা ঈশ্বরের কথা শুনছে না।
ঠিক আছে, নিজের ইচ্ছা মতো যা খুশি তাই করছে। তাই জন্য বলছে যে শুধুমাত্র নৈরাজ্য চারিদিকে ছড়িয়ে পড়েছে এই জগতে। ঠিক আছে, দ্য ব্লাড ডিমড টাইড ইজ লুজড। ব্লাড ডিমড টাইড, দেখো ব্লাড মানে কি রক্ত, আর ডিমড মানে অ্যাকচুয়ালি ফিকে। এখানে আমরা বলবো যে রক্তের যে স্রোত, ঠিক আছে, টাইড মানে কি, টাইড মানে জোয়ার, রক্তের যে বন্যা, রক্তের স্রোত চারিদিকে ছড়িয়ে পড়েছে। অ্যান্ড এভরিওয়্যার দ্য সেরেমনি অফ ইনোসেন্স ইজ ড্রাউন্ড। আর সর্বত্র সমস্ত জায়গায়, সেরেমনি মানে কি, সেরেমনি অ্যাকচুয়ালি মানে হচ্ছে অনুষ্ঠান বা উদযাপন, অফ ইনোসেন্স, ইনোসেন্স মানে কি নিষ্পাপ, সরলতা। তো সরলতার যে উদযাপন সেটা কিন্তু আজকের অস্তমিত, ডুবে গিয়েছে। ড্রাউন্ড মানে অ্যাকচুয়ালি ডুবে যাওয়া। তাহলে বিশ্বাস, ভক্তি, নিষ্পাপতা, সরলতা এই সব কিছু পৃথিবী থেকে আজকের হারিয়ে গিয়েছে, এবং তার জায়গায় দখল করেছে কোনটা, পাপ, হিংসা, ঘৃণা, বিদ্বেষ, এইগুলো দখল করেছে। এগুলো সব কিন্তু ধ্বংসের প্রতীক। ঠিক আছে, মানুষ যত অধঃপতন হবে মানুষের, তত সে ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে যাবে। দ্য ওয়েস্ট ল্যাক অল কনভিকশনস। বেস্ট মানে কি, বেস্ট মানে এখানটায় দ্য গুড পিপল, ভালো মনের মানুষ যারা, যারা প্রকৃত সৎ মানুষ, তাদেরকে কিন্তু এখানটায় বেস্ট বলে উল্লেখ করা হয়েছে। আর ল্যাক মানে কি, ল্যাক মানে অভাব। অল কনভিকশনস, কনভিকশনস মানে কি আত্মবিশ্বাস, কনফিডেন্স। অর্থাৎ যারা ভালো মানুষ এই জগতে, বর্তমান সময়ে আমাদের মডার্ন এজে, এই কবিতাটা কিন্তু একটা মডার্ন পিরিয়ডের একটা খুব সুন্দর কবিতা। ঠিক আছে, যেখানটায় আমাদের বাস্তব চিত্রটাকে তুলে ধরা হয়েছে। তো বলছে দ্য বেস্ট ল্যাক অল কনভিকশনস, মানে ভালো মানুষ যারা, তাদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখা দিয়েছে, তাদের মধ্যে সেই আত্মবিশ্বাসটা আর নেই। ওয়াইল দ্য ওর্স্ট আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি, যেখানে দেখা যাচ্ছে যে ওর্স্ট যারা, ওর্স্ট মানে কি খারাপ লোক, মন্দ লোক, বেস্ট মানে ভালো এবং ওর্স্ট মানে খারাপ বা মন্দ লোক। দেখো এখানে কিন্তু দুটো বিপরীতধর্মী শব্দ একই লাইনের মধ্যে বসেছে, একদম অপোজিট ওয়ার্ড। বেস্ট, তার অপোজিট হচ্ছে ওর্স্ট। এটা কিন্তু অ্যান্টিথিসিসের একটা এক্সাম্পল। অ্যান্টিথিসিস মানে কি, যেখানে দুটো বিপরীত শব্দ একটা লাইনের মধ্যে পাশাপাশি বসবে। আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি, অর্থাৎ প্রচণ্ড উৎসাহের সাথে তারা কিন্তু অগ্রসর হচ্ছে। এখানে ইন্টেন্সিটি মানে কি প্রচণ্ড বা প্রবল, আর প্যাশনেট মানে কি উৎসাহের সাথে। কারা উৎসাহের সাথে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে, ওর্স্ট পিপল যারা, যারা খারাপ লোক। আর ভালো লোক তাদের কিন্তু দেখো কনফিডেন্স বা আত্মবিশ্বাসের অভাব দেখা দিয়েছে। তো আমাদের কবিতার যে ফার্স্ট স্ট্যাঞ্জাটা 8টা লাইন রয়েছে, এই 8টা লাইন নেওয়া হয়েছে, কিন্তু যে ধারণাটা ডব্লিউ.বি. ইয়েটস নিয়েছেন সেটা কিন্তু সেন্ট ম্যাথু থেকে নিয়েছে। বুক অফ রেভেলেশনের 4টে পার্ট রয়েছে, সেন্ট ম্যাথু, সেন্ট জন, সেন্ট লুক এবং সেন্ট মার্ক। তো আমাদের এই 4টের মধ্যে সেন্ট ম্যাথুর যে আইডিয়া, পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতে পারে, সেই আইডিয়াটা এখানটায় নেওয়া হয়েছে। সেখানে কি লেখা রয়েছে, সেখানে লেখা রয়েছে যে একটা সময় এই পৃথিবীতে নৈরাজ্য ছড়িয়ে পড়বে, কেউ কারোর কথা শুনবে না, চারিদিকে শুধু হিংসা, মারামারি, হানাহানি এগুলো ছড়িয়ে যাবে। ঠিক আছে, আর আমাদের এই যে পার্টটা, সেখানে কিন্তু দ্য এন্ড অফ খ্রিশ্চিয়ান সিভিলাইজেশন সেটারও কিন্তু উল্লেখ রয়েছে। অর্থাৎ যীশু খ্রিস্টের যে সিভিলাইজেশন বা সভ্যতা, খ্রিস্টীয় সভ্যতা, সেটা কিন্তু শেষ হবে 2000 বছর পরে, 2000 বছর অন্তর। ঠিক আছে, তাহলে প্রথম যে ফার্স্ট কামিং হয়েছিল সেটা হয়েছিল আজ থেকে প্রায় 2000 বছর আগে, যখন জিসাস ক্রাইস্ট এসেছিলেন এবং পৃথিবীটাকে পাপ থেকে বাঁচিয়েছিলেন। আবার তারপরে আরও 2000 বছর অতিক্রান্ত, এবং আমরা প্রায় 20 শতাব্দীতে এসে উপনীত হয়েছি, একবিংশ শতাব্দীতে। অ্যাকচুয়ালি কবিতাটা যখন লেখা হয়েছিল তখন 20 শতাব্দী ছিল। ঠিক আছে, তো সেই জন্য কবি ডব্লিউ.বি. ইয়েটসের মনে হয়েছে যে আবার কিন্তু খ্রিস্টের আগমন ঘটতে চলেছে, এবং পৃথিবী থেকে সমস্ত পাপকে দূর করে আবার পুণ্যকে প্রতিষ্ঠা করবে। চলে এসো পরের প্যারাতে। সিওরলি সাম রেভেলেশন ইজ অ্যাট হ্যান্ড, অবশ্যই করে কবি একেবারে কনফার্ম, এই যে চারিদিকে অ্যানার্কি, নৈরাজ্য ছড়িয়ে পড়েছে, চারিদিকে রক্তারক্তি, রক্তাক্ষয়ী একটা অবস্থা, তো এগুলো দেখে কবি একদম কনফার্ম যে কোনো একটা রেভেলেশন মানে আশ্চর্যজনক ঘটনা বা কোনো একটা উদ্ভাসন, সেটা কিন্তু কাছাকাছি চলে এসেছে। অ্যাট হ্যান্ড মানে কিন্তু খুব সন্নিকটে। সিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড, অবশ্যই করে সেকেন্ড কামিং মানে দ্বিতীয় আগমন কিন্তু আসতে চলেছে। এই সেকেন্ড কামিং বলতে কোনটার কথা বলা হয়েছে, ওই যে জিসাস ক্রাইস্টের আবার যে জন্মগ্রহণ করার বিষয়টা। দেখো যে প্রথম দুটো লাইনের মধ্যে সিওরলি কথাটা ফার্স্ট লাইন এবং দ্বিতীয় লাইনের মধ্যে কিন্তু রিপিট হয়েছে। তো যখন একটা শব্দ সেটার পরপর দুটো বা তিনটে লাইনে রিপিট হতে থাকবে প্রথমে স্টার্টিংয়ে, তো সেটাকে আমরা কি বলবো, সেটাকে বলবো অ্যানাফোরা।
ঠিক আছে, তাহলে এই যে শিওরলি শব্দটা দুটো লাইনে পরপর রিপিট হয়েছে, এটা একটা ফিগার অফ স্পিচ, এটাকে বলা হবে অ্যানাফোরা। ঠিক আছে, তো কবি বলছে কি কিছু রেভলিউশন আসতে চলেছে, এবং সেই রেভলিউশনটা কি, সেটা হলো সেকেন্ড কামিং, অর্থাৎ খ্রিস্টের দ্বিতীয় জন্ম। কবিতার যে দ্বিতীয় স্ট্যাঞ্জা, এখানে কিন্তু টোটাল 14টা লাইন আছে, আর এই 14টা লাইনের মধ্যে কি দেখানো হয়েছে, এখানে দেখানো হয়েছে যে সেকেন্ড কামিং বা খ্রিস্টের দ্বিতীয় আগমন ঘটতে চলেছে, এবং এই আইডিয়াটা কিন্তু নেওয়া হয়েছে সেন্ট জন থেকে, সেন্ট জনের যে গসপেল সেখান থেকে কিন্তু নেওয়া হয়েছে। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তাহলে প্রথম পার্ট, ফার্স্ট স্ট্যাঞ্জাটা নেওয়া হয়েছে সেন্ট ম্যাথুর গসপেল থেকে, এবং দ্বিতীয় পার্টের যে আইডিয়া কবি ডব্লিউ.বি. ইয়েটস নিয়েছেন সেন্ট জনের গসপেল থেকে। ঠিক আছে, এবং এখানটায় কি দেখানো হয়েছে, এখানে দেখানো হয়েছে দ্য বার্থ অফ এ বিস্টিয়াল সিভিলাইজেশন। ঠিক আছে, বা বিস্টিয়াল এরা, একটা পাশবিক যুগ শুরু হতে চলেছে, সেইটা দেখানো হয়েছে। তাহলে প্রথম প্যারাতে দ্য এন্ড অফ খ্রিস্টিয়ান সিভিলাইজেশন, এবং দ্বিতীয় প্যারাতে দ্য বার্থ অফ এ বিস্টিয়াল সিভিলাইজেশন দেখানো হয়েছে। ঠিক আছে, চলে এসো দ্বিতীয় স্ট্যাঞ্জার থার্ড লাইনে। দ্য সেকেন্ড কামিং হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট। দ্বিতীয় আগমন, এই কথাগুলো কিন্তু এর আগে খুব কম লোকই বলেছে। এই যে হার্ডলি কথাটা, ইটস এ নেগেটিভ ওয়ার্ড। ঠিক আছে, হার্ডলি কোথায় ব্যবহার করা হয়, হার্ডলি ব্যবহার করা হয় কোনো একটা নেগেটিভ সেন্সে, মানে এই কথাটা খুব কম, প্রায় বলেইনি। আমি যে কথাটা বলছি যে খ্রিস্টের দ্বিতীয় আগমন ঘটতে চলেছে, আমার আগে এই কথাটা কেউ বলেনি। হোয়েন এ ভাস্ট ইমেজ আউট অফ স্পিরিটাস মান্ডি ট্রাবলস মাই সাইট। কখন কখন সেকেন্ড কামিং ঘটবে, সেকেন্ড কামিংটা ঘটবে একটা ভাস্ট ইমেজ, একটা বিশাল বড় মূর্তি আউট অফ স্পিরিটাস মান্ডি। এই যে স্পিরিটাস মান্ডি, এটা কিন্তু একটা ল্যাটিন ওয়ার্ড। ঠিক আছে, একটা ল্যাটিন ফ্রেজ। ঠিক আছে, এই স্পিরিটাস মান্ডিটার সঙ্গে কিন্তু আমাদের যে মিশরের স্ফিংস রয়েছে, স্ফিংসের মূর্তির একটা মিল আছে। আমরা স্পিরিটাস মান্ডির ডেসক্রিপশনটা যখন দেখব তখন বুঝতে পারবো। ঠিক আছে, উইথ এ হিউম্যান হেড অ্যান্ড এ লায়ন্স বডি, সেটা আমরা পরে দেখছি। ঠিক আছে, পরের লাইনগুলোতেই রয়েছে। তো স্পিরিটাস মান্ডিকে বাংলায় আমরা কি বলতে পারি, একটা বিশ্ব আত্মা। ঠিক আছে, একটা ওয়ার্ল্ড স্পিরিট। তো সেই স্পিরিটাস মান্ডির একটা বিশাল ইমেজ, যেটা কিনা ট্রাবলস মাই সাইট, আমার দৃষ্টিকে কষ্ট দিচ্ছে। তাহলে স্পিরিটাস মান্ডির ওই যে দৃশ্যটা কেন কবি কষ্ট দিচ্ছে, কারণ এটা হচ্ছে একটা খুব ভয়াবহ দৃশ্য। জিসাস ক্রাইস্টের মতো সৌম্য সুদর্শন একটা দৃশ্য নয়, কিন্তু একটা খুব সুন্দর মূর্তি নয়। এই দৃশ্যটা ছিল প্রচণ্ড ভয়ঙ্কর রুদ্র মূর্তি। এই স্পিরিটাস মান্ডির সঙ্গে আমাদের হিন্দু মাইথোলজির যে নৃসিংহ অবতার, বিষ্ণুর যে নৃসিংহ অবতার, সেটার কিন্তু অনেকাংশে মিল রয়েছে। যেখানে বিষ্ণু একদম প্রচণ্ড একটা সিংহের মতো মূর্তি পিলার ভেদ করে চলে আসবে এবং এসে হিরণ্যকশিপুরকে বধ করবে। তো সেই অবতারের সঙ্গে কিন্তু আমাদের স্পিরিটাস মান্ডির মিল আছে অনেকাংশে। সামওয়্যার ইন স্যান্ডস অফ দ্য ডেজার্ট, অর্থাৎ ওই যে স্পিরিটাস মান্ডি, সেটা উদ্ভূত হবে কোথা থেকে, সামওয়্যার ইন স্যান্ডস অফ দ্য ডেজার্ট, অর্থাৎ মরুভূমির বালির মধ্যে কোনো একটা জায়গা থেকে হবে। পরীক্ষায় প্রশ্ন আসবে কিন্তু এখান থেকে। ঠিক আছে, তো মরুভূমির বালির মধ্যে থেকে কোনো একটা জায়গা থেকে ওই স্পিরিটাস মান্ডি উদ্ভূত হবে। এ শেপ উইথ লায়ন বডি অ্যান্ড দ্য হেড অফ এ হিম্যান। তার দেখতে কেমন হবে, এটার থেকেও পরীক্ষায় প্রশ্ন আসবে। এ শেপ উইথ এ লায়ন্স বডি, অর্থাৎ সিংহের মতো তার শরীরটা হবে, অ্যান্ড দ্য হেড অফ এ হিম্যান, এবং একটি মানুষের মতো তার মুখটা হবে। ঠিক আছে, তাহলে এটার সঙ্গে কিন্তু মিশরের ওই যে স্ফিংস, ওই স্ফিংসের কিন্তু অনেকাংশে মিল আছে। আর এটা হচ্ছে মানুষ এবং পশুর একটা মিশ্রণে তৈরি একটা মূর্তি। এ গেজ ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান, এবং সে তার দৃষ্টিটা ছিল ব্ল্যাঙ্ক মানে শূন্য, অ্যান্ড পিটিলেস মানে করুণাহীন, আমরা বলতে পারি নিষ্ঠুর, অ্যাজ দ্য সান সূর্যের মতো। সূর্য যেমন কি কারোর উপরে কখনো করুণা করে না, তার যখন ইচ্ছা তখন সে প্রচণ্ড হিট দিচ্ছে, আবার তার তেজটাকে কখনো কমিয়ে নিচ্ছে, সে কিন্তু কারোর কথা ভাবে না। সে ছিল, সূর্যকে এখানে নিষ্ঠুর হিসেবে তুলনা করা হয়েছে, এবং সেই সূর্যের সঙ্গে বা সূর্যের ক্যারেক্টারের সঙ্গে আমাদের এই স্পিরিটাস মান্ডির কিন্তু তুলনা করা হয়েছে, এবং এটা অ্যাজ দিয়ে মানে তুলনাটা করা হয়েছে। তাহলে এটাকে কি বলা হয়, এটাও কিন্তু একটা ফিগার অফ স্পিচ। আমি আমার অন্যান্য কবিতার এক্সপ্লেনেশনে বলে দিয়েছি। এই অ্যাজ বা লাইক দিয়ে যখন কোনো কিছুর সঙ্গে তুলনা করা হবে, সেটাকে বলা হয় সিমিলি। ঠিক আছে, ইজ মুভিং ইটস স্লো থাইজ, অর্থাৎ সে ধীরে ধীরে তার পাগুলোকে নড়াচড়া করছে। স্লো থাইজ
মানে থাই বলতে এখানে উরু, আমরা উরু বলবো না যেহেতু ওটা ভিস্ট, তো ওর বলবো যে তার পাগুলোকে সে ধীরে ধীরে নাড়াচ্ছে, সে মানে হাঁটতে শুরু করেছে। হোয়াইল অল অ্যাবাউট ইট রিল শ্যাডোজ অফ দ্য ইনডিগন্যান্ট ডেজার্ট বার্ডস, এবং তার চারিদিকে ওই যে পশুটি যাচ্ছে এবং তার চারিদিকে রিল শ্যাডোজ, রিল মানে কি পাক খাওয়া, আর শ্যাডোজ মানে ছায়া, অফ দ্য ইনডিগন্যান্ট ডেজার্ট বার্ড। ইনডিগন্যান্ট মানে কি ক্রুদ্ধ, আর ডেজার্ট বার্ড মানে মরুভূমির পাখি। তো মরুভূমির পাখিরা ক্রুদ্ধ হয়ে রেগে গিয়ে তারা ওই মূর্তিটার চারিদিকে ঘুরছে। দ্য ডার্কনেস ড্রপস এগেইন, আবার চারিদিকে অন্ধকার ছেয়ে গিয়েছে। বাট দেখো এখানে ডার্কনেসটা ড্রপ মানে কি যেন কোনো কিছু পড়ছে, ডার্কনেসটাকে একটা সলিড অবজেক্টের মতো যেন ভাবা হয়েছে, এবং ড্রপস মানে পড়ছে, অর্থাৎ চারিদিকে হঠাৎ করে অন্ধকারে ছেয়ে গিয়েছে। বাট নাও আই নো দ্যাট 20 centuries of stony sleep were vexed to nightmare by a rocking cradle. কিন্তু এখন আই নো মানে আমি জানি দ্যাট 20 centuries of stony sleep, অর্থাৎ 20 শতাব্দীর পাথুরে ঘুম। 20 centuries মানে কি জিসাস ক্রাইস্ট কিন্তু আজ থেকে 2000 বছর আগে জন্মেছিলেন এবং 2000 বছর অতিক্রান্ত, এবং এটা হচ্ছে একটা ইয়েটসিয়ান সার্কেল আমরা বলতে পারি। WB ইয়েটস এই লজিকটাতে তিনি বিশ্বাস করতেন যে প্রত্যেক 2000 বছর অন্তর অন্তর একটা করে রেভলিউশন আসবে। তো প্রথম 2000 বছর পরে জিসাস ক্রাইস্ট জন্মগ্রহণ করেছিলেন, ঠিক আছে, সেটা ছিল ফার্স্ট কামিং। তারপরে আরও 2000 বছর যীশু খ্রিস্টের জন্মের পরে অতিক্রান্ত হয়েছে, ঠিক আছে, এবং তারপরে এই 2000 বছর ধরে কি হয়েছিল, খ্রিস্টীয় সভ্যতা চলেছিল, এবং যে বিস্ট যে পশু সে কিন্তু এতদিন ধরে ঘুমিয়ে রয়েছিল, তার সেই পাথুরে ঘুম, তার সেই স্টোনি স্লিপ, সেটা কিন্তু এবারে ভাঙতে চলেছে। ওয়ার ভেক্সেড, সেটা কিন্তু ভেঙে যাবে। ভেক্সেড মানে কি রাগিয়ে দেওয়া বা ভেঙে যাওয়া আমরা বলতে পারি। টু নাইট মেয়ার, একটা দুঃস্বপ্ন দেখে। বাই এ রকিং ক্রেডল, রকিং মানে কি, রকিং মানে দোলা, আর ক্রেডল মানে দোলনা, অর্থাৎ রকিংটা এখানটায় কিন্তু পার্টিসিপেল হিসেবে ইউজ করা হয়েছে, মানে দোলা খাওয়া, দুলছে। আর ক্রেডল মানে কি দোলনা, এটা একটা নাউন। এই রকিং ক্রেডল বলতে কিন্তু জিসাস ক্রাইস্টের যে শৈশব, সেই শৈশবের কথা কিন্তু তুলে ধরা হয়েছে। পরীক্ষায় এই লাইনটা দিয়ে প্রশ্ন পড়বে যে রকিং ক্রেডল বলতে কিসের কথা বলা হয়েছে, জিসাস ক্রাইস্টের শৈশবের কথা বলা হয়েছে, যখন সে ওই দোলনায় শুয়ে রয়েছে আর কি, সেইটার কথা বলা হয়েছে। এই কবিতার মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি একটা বিপরীতধর্মী আইডিয়া কাজ করছে। কবি বলছে দ্বিতীয়বার যখন খ্রিস্ট জন্মাবেন তিনি কিন্তু ওই সুন্দর শান্ত সৌম্য রূপ নিয়ে জন্মাবেন না, তিনি প্রচণ্ড ভয়াবহ একটা পাশবিক রূপ নিয়ে তিনি জন্মাবেন। অ্যান্ড হোয়াট এ রাফ বিস্ট, আর কি ভয়ঙ্কর শয়তান, কি নিষ্ঠুর শয়তান। ইটস আওয়ার কাম রাউন্ড অ্যাট লাস্ট, অবশেষে তার সময় এসেছে। স্লাউচেস টুয়ার্ডস বেথলেহেম টু বি বর্ন, সে ধীরে ধীরে নেমে আসছে। স্লাউচেস মানে কি ধীরে ধীরে নেমে আসা বা অগ্রসর হওয়া। টুয়ার্ডস বেথলেহেম, বেথলেহেমটা কি, এই বেথলেহেম শহরটায় কিন্তু জিসাস ক্রাইস্ট জন্মগ্রহণ করেছিলেন, যেটি বর্তমানে ইসরায়েলের মধ্যে রয়েছে, ঠিক আছে। তো ধীরে ধীরে সেই বেথলেহেমের দিকে সে অগ্রসর হচ্ছে, টু বি বর্ন, জন্মগ্রহণ করার জন্য। এবং এটা কিন্তু একটা কোয়েশ্চেন দিয়ে শেষ করেছে কবিতাটা, ঠিক আছে। অর্থাৎ কবি নিজেও কিন্তু এই বিষয়টাতে নিশ্চিত নয় যে জিসাস ক্রাইস্ট স্বয়ং জন্মগ্রহণ করতে আসছেন কি না, ঠিক আছে। আমাদের দ্য সেকেন্ড কামিং কবিতার লাইন বাই লাইন অ্যানালিসিস এখানেই শেষ হলো। খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি কবিতার এক্সপ্লেনেশনটি তোমাদের কাছে ইনফরমেটিভ লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তোমাদের একটা লাইক ও শেয়ার আমাকে আরও ভালো কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত করবে। যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের সকলের মন্তব্যের উত্তর দিতে। ধন্যবাদ।